This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত। সপ্তাহের প্রথম দিন সকাল সকাল আজকের বিষয়টা আপনাদেরকে একটু নিয়ে যাব বিহারে। যদিও প্রবীরবাবু ইতিমধ্যেই বিহার নিয়ে অনুষ্ঠান করেছেন, কিন্তু বিহারের একেবারে কারেন্ট কিছু ঘটনা এবং রাহুল গান্ধীর ফেসবুকের সঙ্গে আমি লিঙ্ক রয়েছি, সেখানে এমন কিছু মন্তব্য বা বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী যেটা কিন্তু খুব শঙ্কার ব্যাপার। এবং শঙ্কার ব্যাপার শুধুমাত্র তো বিহার না, সারা ভারতবর্ষ জুড়েই নানান রকম ভোটের কারচুপি চলছে বলে নানান বিরোধী দলেদের দাবি। দেখুন, একদিকে একটা তো ব্যাপার ঠিক যে যুদ্ধ নামক ব্যাপারটা নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বিহারে খেলতে শুরু করেছে, এবং যুদ্ধের ব্যাপারটা এক নরেন্দ্র মোদী এবং তার দলবল ছাড়া বাকি বিরোধীরা প্রায় প্রত্যেকেই সন্দেহ প্রকাশ করছে। 26 জনের মৃত্যুর কোনো সুরাহা হলো না, তিনি পার্লামেন্ট ডাকবেন না, সেই বর্ষাকালীন মানে হচ্ছে গিয়ে অলমোস্ট সাম টাইম অফ জুলাই। তো সুতরাং এই যে একটা অবহেলা করা, এই যে একটা মস্তানি, তার একটি কারণ হচ্ছে যে এই মুহূর্তে যদি পার্লামেন্ট ডাকা হয় এবং পার্লামেন্টে যদি একের পর এক বিরোধীরা, রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল থেকে শুরু করে ডিএমকে ইত্যাদি, প্রত্যেকে চেপে ধরবে যে আপনি এই কথাগুলো বলেছেন, এই ঘটনাগুলো তো বলেননি, আমেরিকার কাছে নথি স্বীকার, বশ্যতা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে চেপে ধরবে, এবং সেটার এফেক্ট একটা বিহারের ভোটে গিয়ে পড়বার সম্ভাবনা প্রবল। মানুষ এখন আর তত অশিক্ষিত না। যদিও এটা ঠিক যে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং সাম এক্সটেন্ট ঝাড়খণ্ড, এই যে পাঁচটি রাজ্য রয়েছে, এই 5টি রাজ্য কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে শিক্ষায়, কৃষ্টিতে, সংস্কৃতিতে অনেক অনেক পিছিয়ে। মানে এদেরকে, এটা শুধুমাত্র বর্তমান বিজেপি সরকারকে দায়ী করে লাভ নেই, এটা একেবারে অবধারিত ব্যাপার ছিল যে এরা তো মানে বিহারি মানে তো সেই খৈনি খাবে আর বড় বাজারে গিয়ে মাল সাপ্লাই করবে, এটা বাঙালিদের ধারণা। এই কি বাংলা গ্রুপ নাকি এরা তো বলেই চলেছেন। তারপরে ধরুন উত্তরপ্রদেশের লোক মানে হচ্ছে কি ট্যাক্সি ড্রাইভার, বম্বে ট্যাক্সি ড্রাইভার মানে মুম্বাই শহরে, কারণ উত্তরপ্রদেশে যত ট্যাক্সি ড্রাইভার রয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে, তার অধিকাংশই কিন্তু উত্তরপ্রদেশ থেকে যাওয়া এই মুম্বাই বা অন্যান্য শহরে। ফলে এদের এই কোয়ালিটির উপরে কেউ যায়নি। মানে একজন বিহারি প্রচন্ড পড়াশোনা জানা উঠে এসছেন, খুব কম আসেননি তা বলছি না, প্রথম রাষ্ট্রপতি তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন, জয়প্রকাশ নারায়ণের মতন লোক সেখান থেকে এসছেন, কিন্তু অলমোস্ট তারা এই কাণ্ড কারখানা করেছেন। এবং কীর্তি আজাদের বাবা ভগবত ঝা আজাদ যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি প্র্যাকটিক্যালি হি ওয়াজ এ লিডার অফ বেঙ্গল অ্যান্ড বিহার। তখন মানে ইংরেজদের একটা সময় বৃহৎ বাংলা বলে যে জায়গাটি ছিল, তার মধ্যে কিন্তু বিহারের বড় অংশটা ছিল। এবং কীর্তি আজাদ যে আজকে বর্ধমান থেকে জিতে এসছেন, তার কিন্তু অধিকার রয়েছে বর্ধমানে দাঁড়াবার, কারণ তিনি বৃহৎ বাংলার একটি অংশ, এবং তার বাবা কিন্তু এখানে আন্দোলন করেছেন কংগ্রেসের, চিরকাল কংগ্রেস করেছেন। যাই হোক, সেটা তো অন্য গল্প। তো এখন বিহারে যেভাবে ভোট কাস্টিং হয় সেটা বড় অদ্ভুত, সে ব্যাপারে পরে আসছি। তার আগে রাহুল গান্ধী যে ভয়ঙ্কর বিস্ফোরক মন্তব্যটি করেছেন, মন্তব্য মানে কি, এটি লেখা লিখেছেন একেবারে, এবং সেই লেখাটি আমি কপিও করেছি, এবং আমি প্রবীরদাকে সেই লেখাটি দেখিয়েছি পর্যন্ত। আপনাদের সেই লেখাটি এই দেখুন, এই যে বিহারের যে প্রস্তুতিকরণ, তার ছবি যাচ্ছে। ইনি হচ্ছেন গিয়ে পান্ডা নানান রকম ঘটনাবলী। এই যে ঘটনাগুলো হচ্ছে, আমি পরপর বলছি, আসছি পরে, আগে এই জিনিসটা শুনে নিন, তারপরে আমরা ছবি ছক্কা দেখাবো। নির্বাচনী ধাপ্পা বলে রাহুল গান্ধীর লেখাটা আপনাদের পড়ে শোনাচ্ছি। রাহুলের নিজের লেখা কিন্তু, এটা আপনাদের বলছি। 2024 সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ছিল গণতন্ত্রের এক ভয়ঙ্কর জালিয়াতির ব্লুপ্রিন্ট।
আমি লেখায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি কিভাবে এই ষড়যন্ত্রটি ধাপে ধাপে সাজানো হয়েছিল। আমি কথাটা বলছি মানে আপনারা বুঝতেই পারছেন এটা রাহুলের লেখা, ওই ইংরেজিতে লিখেছে, আমি এটা ট্রান্সলেট করে নিচে বাংলাতে। ধাপ 1 মানে পার্ট 1, নির্বাচন কমিশনের নিয়োগকারী প্যানেল দখল করে নেওয়া। নির্বাচনী কমিশনের যে নিয়োগকারী প্যানেল থাকে না বিভিন্ন ভোটের, সেগুলোকে দখল করে নেওয়া, মানে বিজেপি দখল করে নেবে। ভোটার তালিকায় জাল ভোটার যুক্ত, এটা হচ্ছে পার্ট 2 ধাপ 2। ধাপ 3, ভোটের শতাংশ কৃত্রিম ভাবে বাড়িয়ে দেখানো, মানে এত ভোট পড়েছে মানে এটা বাড়িয়ে দেখানো। ধাপ 4 মানে পার্ট 4, যেখানে বিজেপিকে জেতাতে হতো সেখানে লক্ষ্য করে জাল ভোট করানো, মানে যেখানে বিজেপিকে জেতাবার দরকার সেখানে জাল ভোট করা হয়েছে। এটা কিন্তু গত লোকসভাতেও হয়েছে, মানে উত্তরপ্রদেশে ঝাড় খেয়েছে ঠিকই, কিন্তু বিহারে ভালো ফল করেছিল, তার কারণ হচ্ছে জালিয়াতি কিছু সেখানে হয়েছিল। ধাপ 5 বা পার্ট 5, সব প্রমাণ গোপন করে ফেলা, রাহুল গান্ধীর দাবি। এটা বোঝা মোটেই কঠিন না কেন মহারাষ্ট্রে বিজেপি এতটা অস্থির হয়ে পড়েছিল। কিন্তু নির্বাচনী জালিয়াতি আসলে ম্যাচ ফিক্সিং এর মতো। মারাত্মক কথা রাহুল গান্ধী বলছে। রাহুল মানে পোটেনশিয়ালি কিন্তু লড়ছে ভালো, পরে রাহুলের ব্যাপারে আসছি। কিন্তু নির্বাচনী জালিয়াতি আসলে ম্যাচ ফিক্সিং এর মতন, যে পক্ষ প্রতারণা করে সেই হয়তো জিতে যায়, কিন্তু এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয় এবং জনগণের আস্থা নষ্ট হয়ে যায়। প্রত্যেক সচেতন নাগরিকের উচিত প্রমাণ নিজের চোখে দেখা, সত্যটা বোঝা এবং জবাবদিহি করা। কারণ মহারাষ্ট্রে যে ম্যাচ ফিক্সিং হয়েছিল, লাস্ট মহারাষ্ট্রে ভোট হয়েছে, মহারাষ্ট্রে যে ম্যাচ ফিক্সিং হয়েছিল তা এবার বিহারেও পুনরাবৃত্তি হবে, তিনি বলছেন হবে। কিন্তু এরপরও সেখানে বিজেপিকে হারতে হবে। এইটা লাস্ট লাইনটা কিন্তু খুব ইউনিক। ম্যাচ ফিক্সড, নির্বাচন গণতন্ত্রের পক্ষে বিষ। এটা হচ্ছে রাহুল গান্ধীর টোটাল বক্তব্য, দেখে নিন আপনারা। হচ্ছে রাহুল গান্ধী তার বক্তব্যটি যেটা বলছি। সো এই ঘটনাটার সঙ্গে সঙ্গে কিছু বক্তব্য বলার রয়েছে। দেখুন বিহারে কতগুলো আসন, 243টা আসন। গতবারে ফলাফল কি হয়েছিল আপনাদের আবার বলি, গতবারে ফলাফলটা আপনার পাশেই ভেসে উঠবে, কিন্তু আমি বলছি যেটা সেটা দিয়ে আপনাদের সুবিধা হবে। গতবারের ফলাফলটা একটু বলে নিচ্ছি। 243টি আসনের মধ্যে আরজেডি মহাগঠবন্ধন, যাদের মানে ইউনাইটেড, 2017 তারা পেয়েছিল 80টি আসন, আর বিজেপি সেক্ষেত্রে পেয়েছিল 53টি আসন, নীতিশ কুমাররা পেয়েছিল 71টি আসন, এবং তারপরে কংগ্রেস মিলিয়ে সুবিশাল একটা আসন পেয়েছিল কিন্তু এই মানে জোট, মানে ইন্ডিয়া জোট, তখন ইন্ডিয়া জোট নাম ছিল না। তাহলে 80 আর 71, এখানেই তো 150 উপর আসন হয়ে যাচ্ছে, প্লাস কংগ্রেসের যে আসনগুলো রয়েছে। নরেন্দ্র মোদী সেখানে কিন্তু ফেল করেছিলেন। এই দেখুন, এই যে ছবিটা আসছে দেখুন, এটা তথ্যটা উঠে এসছে। কিন্তু তারপরে পরের ভোট অর্থাৎ 2020 ভোট যেটা, সেটাতে 5টি আসন কমে গিয়েছিল কিন্তু তেজস্বী যাদবদের, 75টি আসন হয়েছিল, এবং আসন অনেকটাই বেড়েছিল, মানে 5টি আসন কমেছিল আপনার আরজেডি, 21টি আসন বেড়েছিল বিজেপি, 53 থেকে তারা 74 হয়েছিল। আবার নীতিশ কুমারের কিন্তু 71 থেকে আসন কমে গিয়ে 43টি হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও নীতিশ কুমারকেই কিন্তু মুখ্যমন্ত্রী করা হয়েছিল। আচ্ছা, এখানে আপনাদেরকে বলি যে বিহারে গতবারে ভোট পড়েছিল মাত্র 57.29, মানে 57.29%, যেটা কিন্তু 0.38% বেশি পড়েছিল। মানে এত কম ভোট পড়ে, আর আমাদের এখানে তো 80%, 82% ভোট পড়ে। এবার আপনাদেরকে গতবারের যে ভোটটা হয়েছিল তার প্রোগ্রেশনের জায়গাটা বলছি। গভর্নমেন্ট হয়েছিল 131টি আসনে, বিরোধীদের আসন হচ্ছে কি 111টি। নট এ ম্যাটার অফ জোক, মাত্র 20টি আসনের ডিফারেন্সে কিন্তু সেখানে গভর্নমেন্ট করেছিল এনডিএ। আচ্ছা, গভর্নমেন্ট যেটা হয়েছিল সেখানে এনডিএ এর আসন ছিল 131টি, বিজেপি 80, জেডিইউ 45 বা 43, পরে দুটো আরো অ্যাড হয়েছিল। হাম পার্টি
4টি, ইন্ডিপেন্ডেন্ট 2টি। এর মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। এর মধ্যে কিন্তু ওই আপনার আরো 2-1টি মানে লোক পরবর্তী অধ্যায়ে একটা ফ্যাকরা বাদিয়েছিল। আপনারা তো জানেন যে পাসওয়ানের ছেলে সেও কিন্তু এর মধ্যে এই গ্রুপটার মধ্যে ঢুকে গিয়েছিল, এবং পাসওয়ানের ছেলে কিন্তু গতবারের ভোটে জেডিইউ কে অনেকগুলো আসন ছেটে দিয়েছিল, মানে দাঁড়িয়ে থেকে। ফলে সেটা একটা নোংরামি। বর্তমানে পাসওয়ানের ছেলে কিন্তু এই এনডিএ গ্রুপের মধ্যেই আছে। অন্যদিকে ইন্ডিয়া জোটের 111টি আসন ছিল, আরজেডি পেয়েছিল 77, কংগ্রেস পেয়েছিল 19, সিপিআইএমএল মানে নকশালরা পেয়েছিল 11টি, সিপিএম পেয়েছিল 2টি, সিপিআই পেয়েছিল 2টি এবং আদার্স 1টি। এই হচ্ছে কি টোটাল ইন্ডিয়া জোটের। এছাড়া মিম পেয়েছিল 1টি, এবং মিম দাঁড়ানোর ফলে অনেকগুলো আসন কিন্তু খোয়া গিয়েছিল, আপনাদেরকে বলি। ফলে এই হচ্ছে কি বিহারের সিচুয়েশন। কিন্তু এবারে বিহারের কিন্তু একটা রণসজ্জা তৈরি হয়েছে। আপনাদেরকে বলি যে ইন্ডিয়া জোটটা যেভাবে 2024-এর নির্বাচনে প্রায় পিঠে পিঠ লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে তারা লড়াই করেছিল এবং বহু আসন জিতেছে, সেরকম এবার কিন্তু আবার সতেজ হয়েছে। এবং কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যতটা আগ্রহ থাকুক চাই না থাকুক, বিহারের তেজস্বী এবং উত্তরপ্রদেশ আপনার বিহারের তেজস্বী যাদব এবং উত্তরপ্রদেশের যাদব গোষ্ঠী, উত্তরপ্রদেশের মুলায়ম সিং এর পুত্র এবং মুলায়ম সিং এর পরিবার, এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আপনজন। এবারে দেখা গেল যে তেজস্বী যাদবের যখন পুত্র হলো কলকাতায় এসে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইনিশিয়েটিভে গিয়েছিলেন, না গেলেও পারতেন, কিন্তু তিনি সেই রিলেশনটা খারাপ করতে চাননি। যদি ছবি থাকে ছবিটা দেখাচ্ছি, আরেকবার আপনাদের মনে করে দিচ্ছি, কারণ এখানে একটা বলার রয়েছে বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভূমিকা থাকা দরকার এই ইন্ডিয়া জোটের ক্ষেত্রে। যদিও সিপিএম কে বা সিপিআই কে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সহযোগিতা করবে আমি জানি না, কিন্তু উচিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেজেন্স। এই যে লালু প্রসাদের ছেলে হলো, এই লালু প্রসাদের নাতি হলো এবং তেজস্বীর ছেলে হলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই হসপিটালে নিজেও উপস্থিত ছিলেন এবং তিনি তেজস্বীর সঙ্গে কিছু বাক্যালাপ করেছেন, লালু প্রসাদ যাদবের সঙ্গে হাতে হাত মিলিয়েছেন, শরীর ইত্যাদি জিজ্ঞেস করেছেন, এবং সেই জিজ্ঞাসাবাদের জায়গা থেকে ইয়েস, দ্যাটস গ্রেট অনির্বাণ। এই যে ছবিগুলো দেখছেন, এই ছবিটার মধ্যে আন্তরিকতায় ভরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হসপিটালে গিয়েছিলেন, এই কলকাতা পার্ক স্ট্রিট অঞ্চলের একটি প্রাইভেট হসপিটালে, তেজস্বীর ছেলে হয়। অন্যদিকে তিনি তো গিয়েছিলেনই হসপিটালের মধ্যেই, দেখুন হসপিটালের মধ্যে তিনি তেজস্বীকে নিয়ে প্রবেশ করলেন এবং গাল গল্প করলেন। তার পরবর্তী অধ্যায়ে তিনি হাসপাতালের ভেতরে গেলেন, লালুর সঙ্গে কথা বললেন। যতদূর শুনেছি লালু প্রসাদ যাদব বরাবরই, একটা সময় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, লালু একদিকে, কিন্তু তা সত্ত্বেও লালু কিন্তু চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত স্নেহ করতেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন যখন পাটনায় গেছেন, লালুর বাড়িতে গেছেন, উপহার দিয়েছেন। এখানেও তিনি আমাদের বিশ্ব বাংলার উপহার নিয়ে গিয়েছিলেন নতুন শিশুর জন্য, সদ্যজাত শিশুর মার জন্য, এবং রাবড়ি দেবীর জন্য কিন্তু তিনি উপহার নিয়ে গিয়েছিলেন। ফলে এখানে একটা ইকুয়েশন কিন্তু বোঝা যায় যে মমতা ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড অন তেজস্বী, যে তেজস্বী এবার আরজেডি ক্ষমতায় আসে। কিন্তু ইকুয়েশনের জায়গাতেও কিছু কিছু প্রবলেম থাকছে। এই জালিয়াতিগুলো যেটা দাবি করছে মানে রাহুল গান্ধী, সে রাহুল গান্ধীর দাবির জায়গা থেকে কিন্তু এই প্রশ্নগুলো উঠছে। যদি জালিয়াতি হয় তাহলে তো করার কিছু নেই, কারণ জালিয়াতি তো হয়েছে। আরেকটি ঘটনা কিন্তু আছে, সেই ঘটনাটা কিন্তু মারাত্মক, যে গতবারের বিহারের ভোটে আরএসএস কিন্তু অত বেশি সহযোগিতা করেনি বিজেপিকে, কিন্তু এবার কিন্তু আরএসএস পুরো দস্তুর বিহারের প্রতিটি প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। তাহলে জয়টা আসবে কি করে? বিভিন্ন ইকুয়েশন যেগুলো আসছে, মানে কি বলা যায়, প্রিপোল বা ওপিনিয়ন পোল যেগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটাতে কিন্তু মানে আপনার ওই গদি মিডিয়া দিয়ে তো আর হবে না। সেখানকার যে মিডিয়াগুলো রয়েছে বা এক্সপার্টিরা যেগুলো বলছেন, তারা বলছেন যে সামহাউ তেজস্বী কিন্তু এবার মুখ্যমন্ত্রীর গদিতে আসতে চলেছে, যদি জালিয়াতি না হয়। আরএসএস এর ক্ষমতা নেই
লালুকে মানে তেজস্বীকে আটকানো। বিরতিতে যাব, কিন্তু তার আগে একটা ছোট্ট টিপস দিয়ে যাচ্ছি। সেটা হলো যে লালু প্রসাদের কিন্তু ভূমিকায় আসা উচিত এবং তার সঙ্গে সহযোগিতা চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলবো ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Burfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarid West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। কতগুলো টার্মস কন্ডিশন আছে। একটা হচ্ছে গিয়ে এই যে সিপিআই এমএল বা সিপিএম বা সিপিআই, সিপিএম এর নাম বোধহয় দেখলাম না, যাই হোক মনে নেই। এই যে বামপন্থী দলগুলো যেগুলো রয়েছে মূলত বিহারে, সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে লাগোয়া জায়গাগুলোতে। অর্থাৎ একদিকে যেমন রায়গঞ্জ টায়গঞ্জের পাশে যে বিহারের যে অংশটা রয়েছে আর কি, মানে উত্তর দিনাজপুরের পাশ দিয়ে যে বিহারের অংশটা রয়েছে, আরারিয়া টারারিয়া ইত্যাদি অঞ্চল, প্রচুর বাঙালি সেখানে। এবং সেখান থেকে ধীরে 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 কিষানগঞ্জ হয়ে আপনি যতটা নামছেন, বিহারের এই অঞ্চলগুলোতে কিন্তু বিস্তর বাঙালি থাকে। এছাড়া গয়াতে কিন্তু, এখন তো গয়াজি নাম হয়েছে, গয়াতেও কিন্তু প্রচুর বাঙালি থাকে। তো এই বাঙালি অধ্যুষিত জায়গাগুলো কিন্তু এই বামপন্থীরা দখল করে রেখেছে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বিহার ঝাড়খণ্ডের সঙ্গে লাগোয়া যে মানে জঙ্গল মহলটি রয়েছে নিচের দিকে, সেখানে কিন্তু নকশালরা খুব স্ট্রেংথেন। এই দীপঙ্কর ভট্টাচার্য ইত্যাদিরা গিয়ে কিন্তু সেখানে সামা ভোট জিতে বেরিয়ে আসবে। সুতরাং এদের সহযোগিতা দরকার, কারণ সত্যি তো দরকার। এই একতরফা ভোট জালিয়াতি করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর যুগলবন্দির কারবার ভারতবর্ষ থেকে বিদায় নেওয়াটা উচিত, কারণ এরা জাতপাত ধর্ম হিন্দু মুসলমান করছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে 19 থেকে 21% মুসলিম ভোট রয়েছে। সে মুসলিম ভোটের একটিও নীতিশ কুমার এবার পাবে না। এখানে একটা ইন্টারেস্টিং টুইস্ট রয়েছে, মমতার ব্যাপারটা পরে আসছি। ইন্টারেস্টিং টুইস্ট হচ্ছে গিয়ে এই যে 243টি আসন, এই 243টি আসনের মধ্যে বিজেপি ঠিক করেছিল এবার তাদের মুখ্যমন্ত্রী সেখানে রাখবেন। কিন্তু তারা তাদের যে নিজেদের সার্ভে রিপোর্ট বা আইবি রিপোর্ট থেকে তারা জানতে পেরেছে তাদের হাল খুব খারাপ, খুব খারাপ। কারণ জাতপাত থেকে শুরু করে কোনো ডেভেলপমেন্ট নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, বিশেষ করে কোভিডের পর। কোভিডের সময় বিহারে যেরকম একটা নারকীয় অবস্থা হয়েছে বা ব্যবসা বাণিজ্যের যেভাবে ধ্বংসস্তূপ হয়েছে, তাতে কিন্তু বিহারিরা খুশি না। ওই হিন্দুত্ববাদ ফাদ তারা গুলি মারবে। হ্যাট। দ্বিতীয় কথা, যে এই হিন্দুত্ববাদ যদি খুব একটা কাজে না, আমি বলছি না কাজে লাগবে না, একেবারে তা বলছি না, কিন্তু যদি কাজে লাগে তাহলে কিন্তু অন্য গল্প, মানে কিছু ভোট তারা বাড়াতে পারবে। কিন্তু কাজে যদি না লাগে বিভৎস রকম হার হবে বিজেপি। ফলে এই 243টি আসনের মধ্যে বিজেপির প্রাথমিকভাবে দাবি ছিল, মানে লোকসভা নির্বাচনে পরে পরে তাদের দাবি ছিল যে তাদের 140টি আসন ছেড়ে দিতে হবে। 140টি আসনে একা বিজেপি লড়বে এবং বাকি আসনগুলো ওই পাসওয়ান, তারপরে হাম পার্টি, তারপরে নীতিশ কুমারের দল, এদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। কিন্তু তারা এই অবস্থা থেকে দেখেছে যে নীতিশ কুমারের কল্যাণে গত লোকসভায় কিন্তু আসন বেড়েছিল বিজেপির কোনো কৃতিত্ব নেই, কারণ আরএসএস বিজেপির পাশ থেকে সরে যাওয়াতে খুব বিপদে পড়েছিল। কিন্তু নীতিশ কুমারের ভক্তরা
নীতিশ কুমার এবং বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। এ কারণে কিন্তু বিজেপি মানে সেখানে বেশ কয়েকটা আসন পেয়েছিল, তা না তো কপালে দুঃখ ছিল। কারণ দেখুন, আজকে যদি নীতিশ কুমার কেন্দ্রের বিজেপির পাশ থেকে যদি হাত তুলে নেয় গভর্নমেন্টটা, মুখ থুবড়ে পড়বে। ফলে বিজেপির আসন আছে, সেখানে আছে, অ্যাবসলিউটলি আছে, আমি আপনাদের বলছি। এবং এই আসনগুলো দখল করার প্রস্তুতিকরণ চলছে। ৩৯টি আসনের লোকসভার আসনের মধ্যে তো ১৬-১৭টি ইয়েই পেয়েছে, নীতিশ কুমারই পেয়েছে। কাজেই প্ল্যানটা তারা চেঞ্জ করে ফেলেছে। তারা বলছে হ্যাঁ, বড় ভাইয়া হিসাবে ও নীতিশ জি हमारा बड़ा भैया है, उनको ज्यादा सीट दे दीजिए। ফলে প্রায় ১৪০টির মতন আসনে কিন্তু নীতিশ কুমার তার প্রার্থী দাঁড় করাতে পারবে। এটা আপাতত ঠিক। এখানে আরেকটি চরিত্র প্রবেশ করেছে, যে প্রথমে একেবারে ঘোরতর বিজেপি বিরোধী ছিল, পরে মানে নীতিশ কুমারকে দু চক্ষে দেখতে পারে না। সে হঠাৎ করে একটা নতুন পার্টি গজিয়ে, আপনারা তো জানেন যে আমাদের এখানে তিনি এসে ভোট কুশলী, হ্যাঁ, প্রশান্ত কিশোর, তিনি একটা পার্টি খুলে বসে আছেন। কিন্তু প্রশান্ত কিশোর অন্যকে জেতানোর ব্যাপারে বা কোচিং করানোর ব্যাপারে যতটা এক্সপার্ট, তিনি নিজে তার দলকে জেতানোর ব্যাপারে ততটাই কিন্তু একেবারে নেগেটিভ। কারণ কিছু টুকরো টাকরা ভোট হয়েছে, প্রত্যেকটিতে মুখ থুবড়ে পড়েছে কিন্তু এই প্রশান্ত কিশোরের দল। কিন্তু প্রশান্ত কিশোর এবার ডিটারমাইন্ড যে তিনি নীতিশ কুমারের ভোট কাটবেন। ফলে প্রশান্ত কিশোরের হেল্প পেতে পারে কিন্তু আরজেডি, মানে প্রশান্ত কিশোরের এখন টিম নেই, কিন্তু বুদ্ধিটা তো আছে। মাঝখানে বিজেপির কাছ থেকে কিছু ভালোবাসা পেয়েছিল, ভালোবাসাটা কি হিসাবে আমি জানি না, নানান রকম এইসব হিসাবপত্র হতে পারে। সেই হিসাবে কিন্তু প্রশান্ত কিশোর কিছু পয়সাকড়ি হয়েছিল, কিন্তু পরে প্রশান্ত কিশোরকে পাত্তাও দেয়নি বিজেপি, ফলে তিনি আবার পাল্টি খেয়েছেন। সবশেষ যেটা ঘটনা, যেটা অত্যন্ত প্রয়োজন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিল্ডে নামা। আপনারা বলবেন এই ঠিকই, বিহারে হবে ভোট, মমতা গিয়ে কি করবে? দরকার রাহুলকে যেমন দরকার ভীষণভাবে, কারণ রাহুলের একটা গান্ধী ফ্যামিলির ব্যাপার, এরা তো অনেক কিছু ঘাটলো, এ আসলো, ও আসলো, সে আসলো, দলিত আসলো, পিছড়ে বর্গ আসলো, এই তো চলছে বিহারে। কিন্তু নেহরু গান্ধী ফ্যামিলির তো একটা অবদান রয়েছে, তারা বিহারেও রয়েছে। ফলে রাহুলকে কিন্তু জাম্প করতে হবে, এবং আগের নির্বাচনগুলোর মতো শুয়ে বসে থাকলে চলবে না। এবং রাহুলকে কন্ডিশনালি জাম্প করতে হবে যে একেবারে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ করে তাকে নামতে হবে। এবং যেখানে কুমাররা বেশি, হ্যাঁ, সেখানে কুমারদের, যেখানে দলিত বেশি সেখানে দলিত ক্যান্ডিডেট, মানে পাসওয়ান টাসওয়ানের মতন জায়গাতে, যেখানে যাদব ভোট বেশি সেখানে যাদবদের, এইভাবে ডিভাইড করে, যেভাবে উত্তরপ্রদেশ ডিভিশনটা করেছিল তেজস্বী যাদবের সঙ্গে, সেভাবে এখানেও ডিভাইডটা করতে হবে। এই যে উত্তরপ্রদেশে যেটা ইয়ে মুলায়মদের সঙ্গে করেছিল, মানে কি বলে ওটার নাম, সমাজবাদী পার্টির সঙ্গে, সেরকম কিন্তু এখানে তেজস্বী যাদবের সঙ্গে ওভাবে ডিভাইড করতে হবে। ফলে এই যাদবদের ভোটটা যেমন একটা বড় অংশ, তেমন দলিত ভোটটাও কিন্তু একটা মস্ত বড় অংশ, যেটা কিন্তু একটা বড় অংশ এবার আর বিজেপিকে ভোট দিতে চাইছে। এবং আপনাদেরকে বলি যে ডিম্পল যাদব, যিনি উত্তরপ্রদেশ থেকে উঠে আসা এবং যাদব ফ্যামিলির ওয়ান অফ দ্য বিগ ফেস, তিনি কিন্তু লালু প্রসাদ বা এই তেজস্বী যাদবদের হয়ে ভোট প্রচারে আসবে। ভোট প্রচারে আসবে সমাজবাদী পার্টিও, যদি সমাজবাদী পার্টিকে প্রয়োজন মনে করা যায় যে তাদেরকে কিন্তু কয়েকটি সিট ছেড়ে দিলেও দিতে পারে। ফলে এই ছাড়া না ছাড়া এই জায়গাটা কিন্তু এটা বিগ ফ্যাক্টর থাকবে। এবং সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিটের দরকার নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার ক্ষেত্রে হাজির করা মানে হচ্ছে যে একটা মডেল মমতা বন্দ্যোপাধ্যায়, যেভাবে লক্ষ্মীর ভান্ডার, যেভাবে তিনি গরিবদের পাশে দাঁড়িয়েছেন, ফলে ইজ এ বিগ ফিগার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে কিন্তু রাহুল গান্ধীর থেকেও বেশি দরকার ভোট প্রচারে। সেটা কি করবেন তেজস্বী যাদব আমি জানি না, তবে এই ভোট জিততে গেলে আবার কিন্তু একাট্টা হতে হবে। সেখানে কিন্তু মিম, অর্থাৎ কিনা দক্ষিণ ভারতে আপনি তো জানেন আসাদুদ্দিন ওয়েসি, তিনিও চাইছেন যে ওই 21% ভোট আর ভাগাভাগি না হয়ে যেন একতরফা আরজেডিদের দিকেই পড়ে। ফলে মিম কিন্তু চাইছে এদের সঙ্গে অ্যালায়েন্স করতে, মানে ইন্ডিয়া জোটের সঙ্গে। আমার মনে হয় বুদ্ধির কাজটা হবে অ্যালায়েন্স করে নেওয়া। তবে একে তো বিশ্বাস করা যায় না, পাল্টিবাজ লোক, এবং বিজেপি বি টিম, বিজেপির কাছে প্রচুর টাকা পয়সা খেয়েছে, আবার বাইরে ঘুরে টুরেও এসছে, সেখানে আবার গানও গেয়েছে।
ফলে রিলায়েবল ক্যারেক্টার না, এই লোকটা বাজে লোক, বেসিক্যালি আই ডোন্ট লাইক হিম। ফলে এই জায়গাটা থেকে আবারও আপনাদেরকে বলি, বিভিন্ন ইন্ডিয়া জোটের নেতাদেরকে ফিল্ডে নামাতে হবে, পরিষ্কার ব্যাপার। এবং সেখানে যেমন ডিম্পল যাদব উত্তরপ্রদেশ থেকে আসবেন, তেমন সমাজবাদী পার্টির সঙ্গে সঙ্গে শারদ পাওয়ারকেও যদি আনা যায় খুব ভালো হয়, কেজরিওয়ালকে যদি আনা যায় খুব ভালো হয়, কারণ কেজরিওয়াল অবশ্যই হেরে বসে আছে তবুও, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও যদি আনা যায় খুব ভালো হয়। এই কম্প্যাক্টনেস যদি সেখানে হয় এবং ভোটের দিন যদি প্রত্যেকটা জায়গাতে জাল ভোটটাকে আটকে দেওয়া যায় এবং সংগঠনটাকে ঠিক করা যায়, মাত্র 57% ভোট পড়ে একটা দেশে, এর থেকে খারাপ কি হতে পারে? তাহলে কিন্তু বিহারে জেতার সম্ভাবনা রয়েছে, নতুবা নেই। এটা ইন অ্যাডভান্স আপনাদের জানিয়ে দিলাম। ফলে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। ইন্ডিয়া না এনডিএ, এই লড়াইয়ের প্রাথমিক জায়গা জালিয়াতির জায়গা থেকে কিন্তু ইন্ডিয়াকে লড়তে হবে। শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।